গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা এরকম পোটেনশিয়ালের আইডিয়া পেয়েছো, কোনো একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কেমন হবে এটা ক্যালকুলেট করেছো। ইনফ্যাক্ট গ্র্যাভিটেশন পড়ার সময়ও তোমরা হয়তো এটা করে এসেছো আর কি, কিছু কেমন তো ছিলই, আইডিয়াটা অন্তত ছিল। যেখানেই তোমার এইরকম কোন একটা কনজারভেটিভ ফোর্স আছে, সেখানেই এরকম ভাবে ফোর্স থেকে পোটেনশিয়ালের আইডিয়াটাকে এক্সট্রাক্ট করে নেওয়া যায়। আমরা দেখেছি যে যে কোনো একটা কনজারভেটিভ ফোর্সকে আমরা এইরকম ভাবে লিখতে পারি, কোন একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারি। তো এই যে ফোর্স, তার করেসপন্ডিং এই যে ভি বলা হচ্ছে, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি হিসাবে বলে এসেছি। তো যদি ফোর্সটা দেওয়া থাকে তাহলে পোটেনশিয়াল এনার্জি কি করে বের করতে হয়? উই নিড টু এক্সিকিউট সাম লাইন ইন্টিগ্রাল। হ্যাঁ, ভিটাকে কিভাবে ক্যালকুলেট করি? বাই এক্সিকিউটিং দিস লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। তো এখানে আমরা ফোর্স, পোটেনশিয়াল এনার্জি এদের টার্মে বলছি। এখন যখন এই গ্র্যাভিটেশন বা ইলেকট্রোস্ট্যাটিক্স এই প্রবলেমগুলো স্টাডি করা হয়, এখানে আমরা ফোর্স কথাটা ইউজ না করে আমরা জেনারেলি ফিল্ড কথাটা ইউজ করি। মানে পার ইউনিট মাস বা পার ইউনিট চার্জ কতটা ফোর্স এক্সার্টেড হয়, সেটাকে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলা হয়। হ্যাঁ, ধরো তোমার কোনো একটা মাস ডিস্ট্রিবিউশন রয়েছে, এখানে কোনো একটা মাস বা এমনি একটা পয়েন্ট মাসের কথাই ভাবো, একটা পয়েন্ট মাস রয়েছে সে এম, তার জন্য কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্ট মাসটা থেকে সাম ডিস্টেন্স আর দূরে কোনো একটা পয়েন্টে ইউনিট মাসকে রাখা হলো। এখান থেকে ইউনিট আর ডিস্টেন্স দূরে একটা ইউনিট মাসকে রাখা হলো। তাহলে এই ইউনিট মাসটার উপর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে? দ্যাট ইজ মাইনাস জি এম ইন্টু 1/r² ইন্টু আর ক্যাপ। এই যে এক্সপ্রেশনটা, এটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড at this point due to this point mass। এটা হচ্ছে সোর্স বেসিক্যালি। এই যে এমটা যেটা দেখানো হয়েছে, এমটা হচ্ছে সোর্স। সোর্সটা যে পয়েন্টে আছে সেটাকে আমরা সোর্স পয়েন্ট বলি, আর যে পয়েন্টে আমরা ফোর্সটা বা ফিল্ডটা ক্যালকুলেট করছি সেটাকে আমরা ফিল্ড পয়েন্ট বলে থাকি। তো এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি গ্র্যাভিটেশনাল ফিল্ড ফর এ পয়েন্ট মাস। তো এই পয়েন্ট মাসের টার্মে যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে লিখছি, গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি, করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিটাকে বলা হয় সিম্পলি পোটেনশিয়াল। মানে এই ইউনিট মাসের যে অবজেক্টটা এখানে আছে, তার যে পোটেনশিয়াল এনার্জি, সেটা কি আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলে থাকি এই পয়েন্টে। এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা তাহলে কিভাবে ক্যালকুলেট করা যায়? জাস্ট এক্সিকিউট দি লাইন ইন্টিগ্রাল অফ দিস গ্র্যাভিটেশনাল ফিল্ড টু অবটেন দি ভ্যালু এজ মাইনাস জিএম বাই আর। এখানে আমরা ইনফিনিটিতে রেফারেন্সটা সেট করে নিই। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে পোটেনশিয়াল যেটা, সেটা কিন্তু এইরকম ভাবে ইউনিকলি ডিফাইন করা যায় না। রেদার আমরা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটাকে ডিফাইন করতে পারি। হ্যাঁ, কোনো একটা অবজেক্টকে ধরো, তুমি তোমার যে পেনটা রয়েছে সেই পেনটাকে টেবিলের উপর রেখেছো, এর পোটেনশিয়াল এনার্জি কত এইটার কোনো ইউনিক অ্যান্সার নেই। এই পেন, একটা পেনকে তুমি ধরো তোমার টেবিলে রেখেছো, এই পেনটার পোটেনশিয়াল এনার্জি কত এইটার কোনো ইউনিক অ্যান্সার নেই। আমি বলতে পারি পোটেনশিয়াল এনার্জি 0, তুমি বলতে পারো পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে mgh। এটা ডিপেন্ড করছে যে আমরা 0 অফ দি পোটেনশিয়াল এনার্জি কোথায় ডিফাইন করছি। এখানেও তাই, সাধারণভাবে যেহেতু ফোর্সটা 1/r², কাজেই তোমার 0 অফ দি পোটেনশিয়াল ইজ সেট এট ইনফিনিটি। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট মাস ফ্রম ইনফিনিটি টু দি ফিল্ড পয়েন্ট। হ্যাঁ, ফিল্ড পয়েন্টে নিয়ে আসতে আমাকে যে কাজ করতে হবে সেটাই হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। হ্যাঁ, পয়েন্ট মাসের জন্য আমরা দেখালাম ভ্যালুটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। তো এই আইডিয়াটাকে আমরা রেডিলি জেনারেলাইজ করতে পারি ফর এ ডিস্ট্রিবিউশন অফ পয়েন্ট মাসেস। তো এইরকম ধরো একটা মাস না থেকে এরকম অনেকগুলো মাস রয়েছে, এইগুলো হচ্ছে আমার সোর্স, আর এইটা হচ্ছে সে ফিল্ড। হ্যাঁ, পি পয়েন্টটা দিয়ে আমি ফিল্ড পয়েন্টটাকে বলছি। m1 মাস থেকে ধরো তোমার এই ফিল্ড পয়েন্টটা সাম r1 দূরত্বে রয়েছে, m2 মাস থেকে ধরো তোমার ফিল্ড পয়েন্টটা সাম r2 দূরত্বে রয়েছে, এন্ড সো অন। ওকে, তো তাহলে এইটার জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে? m1 মাসের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জি m1 বাই আর। m2 মাসের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত? মাইনাস জি m2 বাই আর, এন্ড সো অন।
তাহলে আমরা সিম্পল সামেশন করে বলে দিতে পারি যে টোটাল পোটেনশিয়ালটা কত হবে এই ফিল্ড পয়েন্টে। এইগুলো হচ্ছে তোমার সোর্স। এই সোর্সের জন্য এই যে পয়েন্ট মাস গুলো ডিস্ট্রিবিউটেড আছে, পয়েন্ট মাস ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা হচ্ছে এরকম -g ইন্টু সাম ওভার mi বাই ri। তো এই পয়েন্ট মাস গুলো যদি ডিসক্রিটলি না থাকতো, আই মিন যদি আমরা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের কথা ভাবতাম, তাহলে এই সামেশনটাকে ইন্টিগ্রেশনের ফর্মে লিখে ফেলা যেত অ্যাজ v ইকুয়ালস টু -g dm বাই r। যে কোনো তোমার একটা অবজেক্ট, সেখানে যদি মাস ডিস্ট্রিবিউশনটার মধ্যে একটা কন্টিনিউইটি থাকে, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আমরা এই ইন্টিগ্রালটা কষে বলে দিতে পারবো। এটা ডিরেক্টলি তোমার, মানে আমি এটা দুভাবে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটা হচ্ছে যে তুমি ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ডটা জানো, তাহলে তোমার পোটেনশিয়াল এনার্জি ডেফিনিশন হচ্ছে এইরকম v ইকুয়ালস টু মাইনাস f ডট dr, এইভাবে ক্যালকুলেট করতে পারো। অল্টারনেটিভলি তোমার যদি এই মাস ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকে, তাহলে আমরা পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি বাই এক্সিকিউটিং দিস ইন্টিগ্রাল -g ইনটু ইন্টিগ্রাল dm বাই r। এরপরে আমরা দুটো প্রবলেম কনসিডার করব, একটা হচ্ছে ইউনিফর্ম থিন স্ফেরিক্যাল সেল, আর আরেকটা হচ্ছে ইউনিফর্ম সলিড স্ফিয়ার। এই দুটো অবজেক্টের জন্য স্ফিয়ারের বাইরে, স্ফিয়ারের ভিতরে, স্ফিয়ারটার সারফেসের উপরে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, এগুলোকে ক্যালকুলেট করব। হ্যাঁ, স্টার্টিং ফ্রম দি মাস ডিস্ট্রিবিউশনটা থেকে শুরু করে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা বের করব। পোটেনশিয়ালটা যদি জানি, পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট নিলেই আমরা দেখেছি যে ফোর্সটাকে পেয়ে যাব, গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে পেয়ে যাব। তাহলে ফিল্ডটা থেকে পোটেনশিয়াল ক্যালকুলেট করার থেকে এটা ইজিয়ার হচ্ছে যে তোমার মাস ডিস্ট্রিবিউশন থেকে পোটেনশিয়ালটাকে বের করা, এবং সেই পোটেনশিয়ালটা থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কত এটাকে ক্যালকুলেট করা। কিছু প্রশ্ন, কোথাও ডাউট আছে কিছু? আচ্ছা, এবার দেখো এই এক্সাম্পলটাতে যাওয়া যাক। ধরো তোমার এইরকম একটা স্ফেরিক্যাল সেল আছে। হ্যাঁ, একটা ইউনিফর্ম থিন স্ফেরিক্যাল সেল আছে, যার রেডিয়াসটা হচ্ছে a, এর টোটাল মাসটা ধরো সাম m। ইউনিফর্ম বলা হয়েছে, স্ফেরিক্যাল সেল বলা হয়েছে, কাজেই টোটাল মাসটা সারফেসের উপরে ডিস্ট্রিবিউটেড, পার ইউনিট এরিয়া মাসটা কনস্ট্যান্ট, লেট ইট বি সিগমা। সিগমাটা ধরো মাস পার ইউনিট এরিয়াকে রিপ্রেজেন্ট করছে। তো এইরকম একটা স্ফিয়ারের জন্য কোন একটা পয়েন্টে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কেমন হয় এইটাকে বের করতে চাইছি। হ্যাঁ, এই স্ফিয়ারটার যে সেন্টার থেকে সাম r ডিস্টেন্স দূরে এই ফিল্ড পয়েন্টটাকে নেওয়া হয়েছে। হ্যাঁ, যে পয়েন্টে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে বের করতে চাইছি। তো আমাদেরকে এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করতে হবে। এটা করার জন্য আমরা একটু ট্রিকি ওয়েতে প্রসিড করব। এই স্ফিয়ারটার উপরে একটা স্ট্রিপ কনসিডার করা হচ্ছে। হ্যাঁ, এই স্ফিয়ারটার উপরে একটা স্ট্রিপ কনসিডার করা হচ্ছে। স্ট্রিপ বলতে কি বলছি বুঝতে পারছো? একটা সার্কুলার স্ট্রিপ। হ্যাঁ, একটা সার্কুলার স্ট্রিপ, একটা স্ফিয়ার নিয়েছো, সেই স্ফিয়ারটার উপরে একটা সার্কুলার স্ট্রিপ নিচ্ছ, যার রেডিয়াসটা ধরো সাম a ইন্টু সাইন থিটা। স্ফিয়ারের রেডিয়াসটা কত? a। স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে a, তাহলে এট সাম অ্যাঙ্গেল থিটা এই যে রেডিয়াসটা দেখানো হয়েছে ছবিতে, এটা কত হবে? a সাইন থিটা। এই স্ট্রিপটার যে থিকনেস, সেই থিকনেসটা ধরো সাম d থিটা। হ্যাঁ, মানে a d থিটা। যদি এই অ্যাঙ্গুলার ভেরিয়েশনটা d থিটা হয়, তাহলে এই স্ট্রিপটার যে থিকনেস সেটা হবে a ইন্টু d থিটা। তাহলে এই স্ট্রিপটার এরিয়া কত হলো? এই স্ট্রিপের এরিয়া কত হবে? আগেই বলেছি আমি, স্ট্রিপটার যে সারকামফারেন্স সেটা হচ্ছে 2 পাই a ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে এটা সারকামফারেন্সটা, সেটাকে তুমি থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, a ইন্টু d থিটা। এটাই হচ্ছে এই স্ট্রিপটার এরিয়া। সো 2 পাই a স্কয়ার সাইন থিটা d থিটা। তাহলে এর মধ্যে কতটুকু মাস রয়েছে? dm সমান কত? dm সমান সিগমা ইন্টু ds। এই ds টাকে সিগমার সাথে মাল্টিপ্লাই করে দেখো, এখানে লেখা রয়েছে as 2 পাই a স্কয়ার সিগমা সাইন থিটা d থিটা। এই স্ট্রিপের মধ্যে এইটুকু মাস রয়েছে। হ্যাঁ, এখন এই স্ট্রিপটা থেকে ফিল্ড পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে সাম x। তাহলে এই স্ট্রিপের উপর প্রত্যেকটা পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্টটা ইকুইডিস্টেন্ট। স্ট্রিপের প্রত্যেকটা পয়েন্ট থেকে ফিল্ড পয়েন্টটা ইকুইডিস্টেন্ট, ডিসটেন্সটা হচ্ছে x।
তাহলে ন্যাচারালি পি পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে? পোটেনশিয়ালটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, কাজেই আমরা এটাকে সাম হিসাবে লিখতে পারি, সিম্পল সামেশন হিসাবে নিতে পারি। সো ডিভি ইকুয়ালস টু মাইনাস জি ডিএম বাই এক্স, এই মাসটা থেকে এক্স ডিস্টেন্স দূরে ফিল্ড পয়েন্ট রয়েছে, সো ডিভি ইকুয়ালস টু মাইনাস জি ডিএম বাই এক্স। এখানে তোমার ডিএম এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আমরা এই এলিমেন্টারি পোর্শনটার জন্য ফিল্ড পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে এইটাকে আমরা লিখতে পারলাম। এবার একটু ম্যাথমেটিক্স করা যেতে পারে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এখানে তোমার ধরো এই পয়েন্টটা হচ্ছে সাম ও, এই পয়েন্টটা পি, আর এই যে পয়েন্ট এখানে দেখানো হয়েছে এই পয়েন্টটা ধরো সাম কিউ। ওপি কিউ, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও। ওপি কিউ, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলে তোমার ট্রায়াঙ্গেল ল কাজে লাগাতে পারি। এখানে ট্রায়াঙ্গেল ল কাজে লাগাতে পারি, কাজে লাগালে কি পাবো? এক্স স্কোয়ার, এইটা সমান কত? এক্স স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ar ইন্টু কস থিটা। এর ডিফারেন্সিয়াল নাও, হ্যাঁ, এক্স ডিএক্স রাইট সাইডে লেফট সাইডে ডিফারেন্সিয়াল নাও। আর আর এ তো কনস্ট্যান্ট এখানে না, এক্স ডিএক্স সমান কত হবে? এ আর সাইন থিটা ডি থিটা। তো তাহলে এই ডিভির এক্সপ্রেশনে যে নিউমারেটরে সাইন থিটা ডি থিটা ছিল সেইটাকে রিপ্লেস করে দাও ইন টার্মস অফ এক্স, দিলে কি হবে? এরকম একটা এক্সপ্রেশন, হ্যাঁ, ডিভি ইকুয়ালস টু মাইনাস জি 2 পাই এ সিগমা বাই আর ইন্টু ডিএক্স। খেয়াল করে দেখো এখানে কিন্তু সবই কনস্ট্যান্ট, শুধুমাত্র আমাদের পুরো স্ফিয়ারটার হিসাবটাকে করতে হবে, কাজে ডিএক্স এর উপরে ইন্টিগ্রেশনটা করতে হবে। হ্যাঁ, ডিএক্স এর উপরে আমরা ইন্টিগ্রেট করব, আদারওয়াইজ বাকিগুলো সব কনস্ট্যান্ট প্যারামিটার। এখন এই ডিএক্সটাকে যখন ইন্টিগ্রেট করব তখন এক্স এর লিমিটটা কি হবে সেইটা ডিপেন্ড করছে যে এই ফিল্ড পয়েন্টটা ঠিক কোথায় আছে। যদি এই ফিল্ড পয়েন্টটা স্ফিয়ারের বাইরে থাকে তাহলে লিমিট একরকম হবে, যদি এটা ভিতরে থাকে তাহলে লিমিট একরকম হবে। তো প্রথম কেসটা ভাবো যে এই ফিল্ড পয়েন্টটা ইজ আউটসাইড দি স্ফিয়ার, এই পি পয়েন্টটা ধরে নাও স্ফিয়ারের বাইরে রয়েছে, হ্যাঁ, তাহলে এক্স এর লিমিট কি হবে? এই যে এক্স যেটা দেখতে পাচ্ছ, এক্স এর সব থেকে ছোট ভ্যালু কখন হবে? যদি তোমার এই সোর্স পয়েন্টটা এইখানে না নিয়ে এইরকম জায়গাতে নিতে, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু কত হতো? সেক্ষেত্রে এক্স এর মিনিমাম ভ্যালু এক্স মিন ইকুয়ালস টু আর মাইনাস এ। অন দি আদার হ্যান্ড তুমি যদি সোর্স পয়েন্টটাকে এইরকম জায়গাতে নিতে তাহলে এক্স এর ভ্যালুটা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম হতো। ন্যাচারালি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আর প্লাস এ। কাজেই এই ইকুয়েশনটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব, এইটা বা এইটা ইকুয়েশন 1 কে যখন ইন্টিগ্রেট করব, এই পি পয়েন্টটা যদি স্ফিয়ারের বাইরে থাকে তাহলে এক্স এর লিমিটটা হবে আর মাইনাস এ থেকে আর প্লাস এ পর্যন্ত। হ্যাঁ, এটা কি ইভ্যালুয়েট করে দেখো, এই ভ্যালুটা হবে মাইনাস জি এম বাই আর। ক্যাপিটাল এম বলতে স্ফিয়ারটা টোটাল মাসটাকে বোঝাচ্ছে, 4 পাই এ স্কোয়ার হচ্ছে টোটাল সারফেস এরিয়া মাল্টিপ্লাইড বাই সিগমা। এই জিনিসটাকে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। তো ইউ নো দি পোটেনশিয়াল ডিউ টু এ থিন স্ফেরিক্যাল সেল আউটসাইড দি স্ফিয়ার। একটা থিন স্ফেরিক্যাল সেলের বাইরে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা জানো, কাজে এখান থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত এটাকে বের করে ফেলা যায়। দ্যাট ইজ ভেরি সিম্পল। আমরা তো ডেফিনিশনটা দেখিয়ে এসেছি, এফ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি। এখানে পোটেনশিয়ালটা দেখতে পাচ্ছ একটা রেডিয়াল সিমেট্রি রয়েছে, পোটেনশিয়ালটা বেসিক্যালি স্ফেরিক্যালি সিমেট্রিক, পোটেনশিয়ালটা স্ফেরিক্যালি সিমেট্রিক। কাজেই গ্র্যাড ভি এইটাকে যদি আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখতাম তাহলে কি হতো? মাইনাস ডিভি ডিআর ইনটু আর ক্যাপ, এফ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর ইনটু আর ক্যাপ। তো এই যে পোটেনশিয়ালটা পেয়েছো সেইটা ডেরিভেটিভ নিয়ে নাও, নিয়ে এভালুয়েট করে দেখো মাইনাস জিএম বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা স্ফিয়ারটার বাইরে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত এইটা বলে দিতে পারবো। যদি এই পয়েন্টটা স্ফিয়ারটার ভিতরে হতো, ফিল্ড পয়েন্টটা যদি আমি স্ফিয়ারের ভিতরে নিতাম তাহলে কিন্তু এক্স এর লিমিটটা ডিফারেন্ট হতো। দেখো ধরো এটা হচ্ছে তোমার স্ফিয়ারটা, ফিল্ড পয়েন্টটা হচ্ছে এরকম কোন একটা জায়গাতে, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার অরিজিন আর এইটা হচ্ছে তোমার সে ফিল্ড পয়েন্টটা। তো তাহলে সোর্স পয়েন্টটা যদি এইখানে থাকে, এইখানে যদি সোর্স পয়েন্ট থাকে, এই ডিস্টেন্সটাকে কত বলছি আমরা? এক্স বলছি। এই ডিস্টেন্সটাকে কত বলছি আমরা? আর বলছি। আর এইটা হচ্ছে তোমার কি? এ। তাহলে দেখো এক্স এর মিনিমাম ভ্যালু কত? এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে এ মাইনাস আর। ওকে, অন দি আদার হ্যান্ড সোর্স পয়েন্টটা যদি এইখানে থাকতো তাহলে কি এক্স এর ভ্যালুটা
সব থেকে বড় হতো, ম্যাক্সিমাম হতো, ন্যাচারালি এক্স ম্যাক্স কত হবে, তাহলে এক্স ম্যাক্স হবে এ প্লাস আর। তাহলে ফিল্ড পয়েন্টটা স্ফিয়ারের ভিতরে থাকলে আমরা ওই 1 নম্বর ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করেই পোটেনশিয়ালটা বলে দিতে পারতাম, বাট সেক্ষেত্রে এক্স এর লিমিটটাকে কেয়ারফুলি নিতে হবে। ইট উইল রেঞ্জ ফ্রম এ মাইনাস আর টু এ প্লাস আর। এটাকে ইভ্যালুয়েট করে দেখো, ইউ উইল হ্যাভ দি ভ্যালু মাইনাস জিএম বাই এ। ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি পজিশন অফ দি ফিল্ড পয়েন্ট। আমি যখনই স্ফিয়ারটার ভিতরে চলে আসছি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই পি পয়েন্টটা স্ফিয়ারের ভিতরে কোন জায়গাতে রেখেছি তার উপরে ডিপেন্ড করবে না। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইনসাইড এ থিন স্ফেরিক্যাল সেল ইজ কনস্ট্যান্ট। ওকে, তো ন্যাচারালি কোনো রকম ফিল্ড থাকার কথা নয় ইনসাইড দি স্ফিয়ার। ইনসাইড দি স্ফিয়ার দেয়ার ইজ নো গ্র্যাভিটেশনাল ফিল্ড। স্ফিয়ারটার ভিতরে তাহলে কোনো রকম গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে না। সারফেসের উপরে কত, এটাকে আমরা সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি। সারফেসের উপরে যদি ক্যালকুলেট করতে হয়, এগেইন উই ক্যান ইন্টিগ্রেট ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করো, সেখানে তোমার এই যে ফিল্ড পয়েন্টটা কোথায় রয়েছে সেই রকম কোনো পয়েন্টে রয়েছে, তার মানে এক্স এর মিনিমাম ভ্যালুটা 0। আর যখন তুমি সোর্স পয়েন্টটাকে এইখানে নিতে, এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতো, ভ্যালুটা হচ্ছে 2a। অর্থাৎ ইকুয়েশন 1টা থেকেই তুমি সারফেসের উপর পটেনশিয়াল পেয়ে যাবে যদি এক্সটাকে ইন্টিগ্রেট করো বিটুইন দি লিমিট 0 and 2a, and the value is simply minus gm by a। এরকম ভাবে বলতে পারো। আরেক রকম ভাবে আমরা বলতে পারি পোটেনশিয়াল ইজ কন্টিনিউয়াস। পোটেনশিয়াল এনার্জি ফাংশনটা কন্টিনিউয়াস। কাজেই এই যে আউটসাইড দি স্ফিয়ার আমরা ক্যালকুলেশনটা করেছিলাম, এখানে আর এর জায়গায় এ বসিয়ে দিলেই হয়ে যেত, আর এই জায়গায় এ বসিয়ে দিলেই হয়ে যেত। বা তোমার এই যে ইনসাইড দি স্ফিয়ার দেখছো পোটেনশিয়ালটা, সেটাই ঠিক সারফেসে পোটেনশিয়ালের সাথে সমান। এরকম ভাবে তাহলে আমরা পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। সারফেসের উপরে কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে। সারফেসের উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে, সেটা আমরা এই যে এক্সপ্রেশনটা করেছি সেখান থেকেই বলতে পারি। জাস্ট আর এর জায়গায় এ দিয়ে রিপ্লেস করে দিতে পারি। দুটোকে যদি প্লট করো এরকম ধরনের একটা ভেরিয়েশন হবে। দেখো এই যে যেটা দেখানো হচ্ছে, 0 থেকে এ পর্যন্ত অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ফিল্ড পয়েন্টার ডিস্টেন্সটাকে প্লট করছি ফ্রম দি সেন্টার অফ দি স্ফিয়ার। তো যখন তোমার এটা এই স্ফিয়ারটা রেডিয়াসের মধ্যে, স্ফিয়ারটার ভিতরে ছিল, সেখানে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, ভ্যালুটা মাইনাস জিএম বাই এ তার সাথে সমান। যখনই স্ফিয়ারের বাইরে চলে যাচ্ছে, পোটেনশিয়ালের যে ম্যাগনিটিউডটা সেইটা দেখো 1/r হিসাবে ফল করতে থাকছে। যদি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডটার কথা বলতাম তাহলে কি হতো, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যদি তোমার ফিল্ড পয়েন্টটা ভিতরে থাকে তাহলে 0, আউটসাইড দি স্ফিয়ার গ্র্যাভিটেশনাল ফিল্ডের ম্যাগনিটিউডটা 1/r² হিসাবে ফল করতে থাকবে। এরকম ধরনের একটা ভেরিয়েশন পাবে। অর্থাৎ at r equals to a the gravitational potential is continuous। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কন্টিনিউটি শো করে at r equals to a, but not the gravitational field. Gravitational field is discontinuous at the surface। ঠিক আছে কি, কোনো প্রশ্ন কিছু? কারো কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার ওই গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা সেলের ভিতরে ওটা মানে কনস্ট্যান্ট থাকছে, ওইটা কেন হচ্ছে একটু বলুন। এটা তো মানে দেখলেই না, মানে ক্যালকুলেট করেই তো দেখলে। তো হচ্ছেই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে যদি সেলের একটু মানে কাছ থেকে একটু দূরে যদি থাকে ভিতরে, তাহলে ওটা এইখানে তো তোমার একটা স্ফেরিক্যাল সিমেট্রি আছে না। তুমি যখন ধরো মানে কি কোনো একটা কি অন্য কিছু একটা ক্যান্সেল করে দিচ্ছে? না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কেন ক্যান্সেল হবে বলো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি না। ধরো এইখানে তুমি কোন একটা পয়েন্ট নিয়েছো, তো এই পয়েন্টটা এই জায়গায় যে মাস পয়েন্ট গুলো রয়েছে তার কাছে, কিন্তু এই জায়গায় যে মাস পয়েন্ট গুলো রয়েছে তার থেকে তো এটা অনেকটা দূরে, তাই না? অন দি আদার হ্যান্ড তুমি যদি সেন্টারে নিতে, তাহলে দেখো এই সেন্টার পয়েন্টটা সমস্ত মাস পয়েন্ট গুলো থেকে, সোর্স পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্ট। বা এইরকম জায়গাতে যদি নিতে, তাহলে তোমার দেখতে পাচ্ছ যে এখান থেকে ডিস্টেন্স গুলো বড়, অন্য জায়গা থেকে মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আগে কি সারফেসের খুব কাছাকাছি ছিল, এখানে তোমার সারফেসের খুব কাছাকাছি যাচ্ছে না। তাতে করে তোমার এদের যে কন্ট্রিবিউশন গুলো, এই দূরের পয়েন্টের কন্ট্রিবিউশন, সেইগুলো আগের রেসপেক্টে কিছুটা বেশি হচ্ছে। কাজেই টোটাল যদি আমরা দেখি কন্ট্রিবিউশনটা,
পয়েন্টটা যেখানেই থাক না কেন পোটেনশিয়ালটা একই রকম হবে। দ্যাট ইজ নাথিং বাট দি কনসিকুয়েন্স অফ স্ফেরিক্যাল সিমেট্রি। এই জিনিসটা ঠিক আছে একই স্যার। রকম হতো যদি আমরা একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার বলতাম। জিনিসটা একই রকম হতো যদি আমরা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার বলতাম। একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্টে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইজ ইউনিফর্ম, ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে স্যার বলো। স্যার ওই যে x স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ar cos থিটা। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ল। হ্যাঁ হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করছিলাম। ট্রায়াঙ্গেল ল, এই যে ট্রায়াঙ্গেলটা আমি মার্ক করলাম ওপি কিউ। ওপি কিউ ট্রায়াঙ্গেলটা দেখো, ওপি কিউ ট্রায়াঙ্গেলের ওপি আর্মটার লেন্থ হচ্ছে আর, পি কিউ আর্মটার লেন্থ হচ্ছে এক্স, আর ও কিউ আর্মটার লেন্থ হচ্ছে এ, এবং পিও কিউ এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। কাজেই এখানে ট্রায়াঙ্গেল ল কাজে লাগালে তুমি এই ফর্মুলাটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর আর কিছু কোয়েশ্চেন কারো? স্যার ডিএস টা আরেকবার বলুন। ডিএস এটা হচ্ছে তোমার স্ট্রিপটাকে দেখানো হচ্ছে। হ্যাঁ, একটা মানে স্ট্রিপটা কি ইমাজিন করতে পারছো তুমি? হ্যাঁ ওটা পেরেছি, স্ট্রিপটা কিন্তু কি ওই ইমাজিন করতে পারছো? তুমি ধরো একটা হাতে বল নিয়েছো, হাতে বল নিয়েছো, নিয়ে এবার একটা পেনের নিব দিয়ে তুমি একটা সার্কেল বলটার সারফেসের উপরে আঁকো। ক্লিয়ার? তুমি হাতে ধরো একটা বল নিয়েছো, এবার তুমি এই পেন দিয়ে এই বলটার সারফেসের উপরে একটা সার্কেল ড্র করার চেষ্টা করো। হ্যাঁ, যার মানে সেই রকম একটা সার্কেল ড্র করো। এইটা থেকে আমি স্ট্রিপের আইডিয়াটা দিতে চাইছি। তো দেখো, যদি তুমি এই সার্কেলটা এমন একটা পয়েন্টে ড্র করো যার পোলার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই সার্কেলের রেডিয়াসটা কত হবে? এ সাইন থিটা। জিওমেট্রিটা থেকে দেখো, সার্কেলটা রেডিয়াসটা হবে এ সাইন থিটা। আমি এবার এখানে একটা মানে আরো একটা কাছাকাছি জায়গাতে আরো একটা স্ট্রিপ কনসিডার করছি যার পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে সাম থিটা প্লাস ডি থিটা। হ্যাঁ, তাহলে এই দুটো স্ট্রিপের মধ্যবর্তী যে পোর্শনটা, দুটো সার্কেলের মধ্যবর্তী যে পোর্শনটা যেটাকে আমরা স্ট্রিপ বলছি, দুটো সার্কেলের মধ্যবর্তী যে জায়গাটা সেটাকে স্ট্রিপ বলছি, তার থিকনেসটা হচ্ছে এ ইন্টু ডি থিটা। তো তাহলে এরিয়াটা কত হবে? মানে এটা এটা সামথিং লাইক এ সিলিন্ডার, তাই না? এই যে স্ট্রিপটাকে দেখানো হয়েছে এটা সামথিং লাইক এ সিলিন্ডার, যার রেডিয়াসটা হচ্ছে এ সাইন থিটা আর থিকনেসটা লেন্থটা হচ্ছে এ ইন্টু ডি থিটা। একটা সিলিন্ডারের সারফেস এরিয়া কত হয়? একটা সিলিন্ডারের সারফেস এরিয়া 2 পাই আর ইন্টু এল, তাই না? 2 পাই আর ইন্টু এল, এই যে 2 পাই ইন্টু রেডিয়াস অফ দি সিলিন্ডার ইন্টু লেন্থ অফ দি সিলিন্ডার, এটাই হচ্ছে স্ট্রিপটার এরিয়া। হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। আর কিছু? আর কেউ? এমনি তোমরা কিন্তু অন্য অবজেক্টের জন্য ক্যালকুলেশন গুলো করতে পারো, কনসেপ্টটা খুব সিম্পল। ধরো তোমার একটা সে সার্কুলার ডিস্ক রয়েছে, সার্কুলার ডিস্ক আছে, তার জন্য অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত এটা বের করার চেষ্টা করো। একদম একই রকম ভাবে করবে, কোনো একটা এলিমেন্টারি মাস ধরে নেবে, নিয়ে তার জন্য ক্যালকুলেট করবে। এবার তোমার ওই এন্টায়ার যে মাস ডিস্ট্রিবিউশনটা রয়েছে তার জন্য ভ্যালুটা কত এটা বের করতে হবে। তো এই আইডিয়াটাকে আমরা যে থিন স্ফেরিক্যাল সেলের জন্য ক্যালকুলেশনটা করলাম, সেই আইডিয়াটাকে আমরা ইউজ করতে পারি টু ক্যালকুলেট দি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড ফিল্ড ডিউ টু এ ইউনিফর্ম সলিড স্ফিয়ার। এবার ধরো একটা সলিড স্ফিয়ার রয়েছে, তার জন্য এক্সটার্নাল কোনো পয়েন্টে, ইন্টারনাল কোনো পয়েন্টে এবং সারফেসের ওপর কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত, গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, এইগুলোকে আমরা বের করে ফেলতে পারি। কি করে? প্রথমে পোটেনশিয়াল আউটসাইড দি স্ফিয়ার ক্যালকুলেট করো। হ্যাঁ, পোটেনশিয়াল আউটসাইড দি স্ফিয়ার আর গ্রেটার দ্যান এ। আউটসাইড দি স্ফিয়ার যখন আমরা পোটেনশিয়ালটা বের করছি, আমরা এই সলিড স্ফিয়ারটাকে ভাবতে পারি যে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলের কম্বিনেশন। We can think of the solid sphere as the combination of concentric uniform spherical cell, হ্যাঁ, যাদের মাস গুলো হচ্ছে সে m1 m2 m3 এটসেট্রা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো তোমার কনসেন্ট্রিক বলছি, তার মানে প্রত্যেকটা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রেই এই ফিল্ড পয়েন্টটা একই রকম দূরত্বে রয়েছে।
তাহলে প্রথম যে সেলটার কথা বলছি যার মাসটা হচ্ছে m1, তার জন্য পোটেনশিয়ালটা কত, মাইনাস gm1 বাই আর। দ্বিতীয় সেলটা, তার জন্য পোটেনশিয়ালটা হচ্ছে মাইনাস gm2 বাই আর, এন্ড সো অন। তাহলে এটা খুব সিম্পল যে টোটাল পোটেনশিয়ালটা হবে মাইনাস জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর। পুরো সলিড স্ফিয়ারটার জন্য এক্সটার্নাল কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা হবে মাইনাস জি ইন্টু টোটাল মাস অফ দি স্ফিয়ার ডিভাইডেড বাই the distance of the field point from the center of the sphere. We can readily calculate the gravitational force by using the potential minus dvdr into r cap. করলে কত হবে, minus gm by r square into r cap. Next, potential inside the sphere. দেখো এবার ভিতরে যখন আমরা পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব সেখানে কিভাবে করব। এখানে কিন্তু তোমার দেখো মাস ডিস্ট্রিবিউশনটা 0 থেকে a এই পুরো ভলিউমটার মধ্যে রয়েছে। হ্যাঁ, পুরো মাস ডিস্ট্রিবিউশনটাই আমাদের হিসাবের মধ্যে নিতে হবে। তো আমরা কি করলাম, দুটো ভাগে স্ফিয়ারটাকে ভাগ করে নিলাম। হ্যাঁ, ধরা যাক ফিল্ড পয়েন্টটা তোমার এই রকম কোন একটা জায়গাতে রয়েছে, সেন্টার থেকে সাম আর দূরত্বে ফিল্ড পয়েন্টটা রয়েছে, যেটা আমি পি পয়েন্ট দিয়ে ছবিতে দেখিয়েছি। ওকে, তো তাহলে এই পি পয়েন্টটা বেসিক্যালি তোমার এই যে স্মলার রেডিয়াসের স্ফিয়ারটা দেখতে পাচ্ছ তার সারফেসের উপরে রয়েছে, আর এই যে এ থেকে আর এই যে তোমার এটা থিক সেলটা তার ভিতরে কোন একটা পয়েন্টে রয়েছে। তো আমরা তাহলে দুটো কন্ট্রিবিউশনকে আলাদা আলাদা হিসাব করতে পারি। হ্যাঁ, প্রথমটা ধরো সাম v1 is the potential at the field point due to the mass of the solid sphere of radius r less than a. মানে মাস অফ এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস আর। এই যে যেটা দেখানো হয়েছে, ভিতরের যে সার্কেলটা দেখতে পাচ্ছ এর মধ্যে যতটুকু মাস রয়েছে তার জন্য পি পয়েন্টে একটা পোটেনশিয়াল থাকবে, সেইটা ধরো v1। খেয়াল করে দেখো যে এই স্মলার রেডিয়াসের স্ফিয়ারটার জন্য পি পয়েন্টটা সারফেসের উপর কোন একটা পয়েন্ট, তার জন্য পোটেনশিয়াল কত হয় আমরা আগেই দেখে এসেছি, মাইনাস জিএম বাই আর। তুমি স্মল এমটাকে এইভাবে লিখে ফেলতে পারো, ধরো তোমার এই স্ফিয়ারটার যে ডেনসিটি সেইটা সাম রো, তাহলে এই স্ফিয়ারটার ভলিউমটা কত, 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউবকে রো দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিয়ে জিনিসটাকে লেখো অ্যাজ মাইনাস 4/3 পাই আর স্কোয়ার জি ইন্টু রো। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি পোটেনশিয়াল। স্যার বলো, ওইটা আরেকবার একটা পার্ট, কোন জায়গাটা বলবো বলো, যে ওই বাইরেরটার জন্য কেন ক্যান্সেল হয়ে গেল? ক্যান্সেল বলছি না আমি, বাইরেরটা আমি বলছি এটা শুধুমাত্র v1, মানে বাইরে ক্যান্সেল হচ্ছে না, দুটো পার্ট থাকবে এখানে। পি পয়েন্টে যখন আমরা পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব এখানে তোমার দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে তোমার এই আর রেডিয়াসের যে সলিড স্ফিয়ারটা রয়েছে তার মাসের জন্য, আর আরেকটা হচ্ছে এ থেকে আর এই যে থিক সেলটা রয়েছে তার জন্য। আমি কি কখনো ক্যান্সেল কথাটা উচ্চারণ করেছি নাকি? আচ্ছা সরি স্যার। না, আমি মনে করতে পারছি না, মানে সেটা বলার কথা নয়, কিন্তু আমি বারবার বলছি এটা দুটো পার্ট। পি পয়েন্টে পোটেনশিয়ালে দুটো পার্ট। হ্যাঁ, ভিটাকে আমরা লিখবো অ্যাজ v1 প্লাস v2। এই v1 বলতে কি বলা হচ্ছে, যে স্মলার রেডিয়াসের স্ফিয়ারের জন্য কন্ট্রিবিউশন, আর v2 বলতে কি বলা হচ্ছে, এ থেকে আর এই যে সেলটা রয়েছে, থিক সেলটা রয়েছে, এর মধ্যে যে মাসটা রয়েছে তার জন্য কন্ট্রিবিউশন। এই তো v1 এর ক্যালকুলেশনটা পরিষ্কার, v1 ইকুয়ালস টু মাইনাস 4/3 পাই আর স্কোয়ার জি ইন্টু রো বিং দি ডেনসিটি অফ দি স্ফিয়ার। এবার v2টাকে ক্যালকুলেট করো। v2টাকে ক্যালকুলেট করতে হবে, আগেই বললাম v2 ইজ দি পোটেনশিয়াল এট দি ফিল্ড পয়েন্ট ডিউ টু দি মাস কন্টেন্ট উইদিন দি সেল হ্যাভিং ইনার রেডিয়াস r and outer radius a. So we can assume a thin concentric spherical cell of radius x and outer radius x plus dx. এই যে ড্যাশড লাইন দিয়ে যেটা দেখানো হচ্ছে, এটা ধরো তোমার একটা স্ফেরিক্যাল সেলকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এর যে ইনার রেডিয়াস সেইটা x আর আউটার রেডিয়াস ধরো x প্লাস ডিএক্সটা ইনফাইনাইটেসিমালি স্মল, অর্থাৎ এটা একটা থিন সেল। তাহলে তার মাস কতটুকু হবে, x থেকে x প্লাস ডিএক্স, এই যে রিজিয়নটা বলছি সেখানে কতটুকু মাস কন্টেন্ট, 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে এর ভলিউম মাল্টিপ্লাইড বাই রো। এগ্রিড? x থেকে x প্লাস ডিএক্স
এইরকম যদি আমরা একটা স্ফেরিক্যাল সেলের কথা ভাবি, তার ভলিউমটা কত হবে? 4πx² ইন্টু ডিএক্স। এটা এটা কিভাবে ডিনোট করব? ভি সিম্বলটা না দেওয়াটাই ভালো, সে টাও দিয়ে বললাম। ভি টাও সমান 4πx² ইন্টু ডিএক্স। এইটাকে তুমি রো দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলেই ডিএম হয়ে যাবে। আমরা জানি যে একটা থিন সেলের জন্য ভিতরে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কি করে ক্যালকুলেট করতে হয়। একটা থিন সেলের জন্য ভিতরে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কি করে ক্যালকুলেট করতে হয় আমরা দেখে এসেছি না, কনস্ট্যান্ট হয়। থিন সেলটার যে রেডিয়াস সেইটা দ্বারাই ডিটারমাইন্ড হয়। এক্ষেত্রে থিন সেলটার রেডিয়াস কত? সাম এক্স, সো মাইনাস জি ডিএম বাই এক্স। হ্যাঁ, করলে কত হবে? মাইনাস 4πg রো এক্স ইন্টু ডিএক্স। নাও ইউ ক্যান ইন্টিগ্রেট ওভার এক্স বিটুইন দি লিমিট আর অ্যান্ড এ। এই যে সেলটা বলছি, সেই সেলের মাস ডিস্ট্রিবিউশনটা কোনখান থেকে কোনখান পর্যন্ত আছে? ইনার রেডিয়াস আর আউটার রেডিয়াস হচ্ছে আর থেকে এর মধ্যে ইন্টিগ্রেট করে দাও, তাহলেই ভি2টা পেয়ে গেলে। তাহলে টোটাল পোটেনশিয়ালটা কত ভি পয়েন্টে? এই দুটো সাম। ভি1 বলতে এইটা যেটা আগে ক্যালকুলেট করে এলাম, আর এইটা হচ্ছে ভি2। এবার এখানে কিছু অ্যালজেব্রিক স্টেপস ফলো করা রয়েছে, কিছুই নয়, জাস্ট তোমার ওই রো জি এইগুলোকে কমন নিয়ে ক্যালকুলেট করা রয়েছে। আলটিমেটলি অ্যাট দি এন্ড আমরা এই সাবস্টিটিউশনটা করেছি, 4/3πa³ রো সমান এম। এই সাবস্টিটিউশনটা করে পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা পেয়েছি। এখানে কিন্তু ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছ যে পোটেনশিয়াল ইজ নট ইউনিফর্ম, ইজ নট কনস্ট্যান্ট ইনসাইড দি স্ফিয়ার। এটা কিন্তু এই পজিশনের উপরে ডিপেন্ড করবে। কাজেই একটা সলিড স্ফিয়ারের ভিতরে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে, সলিড স্ফিয়ারের ভিতরে কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখিনি স্ফেরিক্যাল সেলটার জন্য। থিন সেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পোটেনশিয়াল ইজ ইউনিফর্ম, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ জিরো। এখানে কিন্তু আমাদের অবজারভেশনটা ইজ সামথিং ডিফারেন্ট। এফ ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর ইন্টু আর ক্যাপ, এটা মিসিং এখানে, ইন্টু আর ক্যাপ এটা আছেই। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করলে মাইনাস জিএম বাই এ কিউব আর ইন্টু আর ক্যাপ, এই ভ্যালুটা পাবে। আমরা সারফেসের উপরে পোটেনশিয়াল কত, সারফেসের উপর ফিল্ড কত, এটাও বের করে ফেলতে পারি। এই যে ইনসাইড দি স্ফিয়ার আউটসাইড দি স্ফিয়ার এক্সপ্রেশন গুলো বের করেছি, এখানে আর এর জায়গায় যদি এ বসিয়ে দিই, তাহলে আমরা ইনসাইড অন দি সারফেস অফ দি স্ফিয়ার পোটেনশিয়াল কত, গ্র্যাভিটেশনাল ফিল্ড কত, এইগুলো পেয়ে যাব। এই ভেরিয়েশন গুলো এখানে তোমার গ্রাফে দেখানো হয়েছে। এরকম ধরনের একটা ভেরিয়েশন হবে। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা দেখতে পাচ্ছ লিনিয়ারলি ভ্যারি করছে as you vary the distance from the center up to the surface of the sphere. Beyond that, outside the sphere, it falls as 1/r². এই ঠিক আছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এর মধ্যে এগুলোই পড়ানো ছিল আর কি। বাকি এবার তোমরা কিছু কেমন প্র্যাকটিস করতে পারো, বিভিন্ন রকম মাস ডিস্ট্রিবিউশনের জন্য ক্যালকুলেশন গুলো করতে পারো আর কি। দেখো